দেখুন আমি হচ্ছে খেলাধুলা করি। আর খেলাধুলা করে তাদের হচ্ছে মেক্সিমাম সময় হচ্ছে হাফ প্যান্টই পড়তে হয়। আমার হচ্ছে নিজে হচ্ছে আমি গিটারিস্ট। আমি হচ্ছে গান লিখি, গান করি, গান বাজাই এবং আপনি যদি হচ্ছে আমার পুরো এলাকায় খোঁজ নেন আমাকে অনেকে চিনবেও না। বিকজ আমি আমার রুমের ভিতর থেকে সহজে বের হই না। হয় রুমে থাকি অথবা হচ্ছে আমি আমার ফেডারেশন বা হচ্ছে আমার গিটার প্যাড এখানে হচ্ছে চলে আরকি মিশে থাকি। আমার সামনে মানে শো ছিল। এই মাসেরই ৯ তারিখ হচ্ছে আমার শো ছিল এনএলএ তে, এই আমাদের ব্যান্ড। সো ওখানে পারফর্ম করবে। ওটার জন্য আমি রেডি হচ্ছিলাম। ইভেন আমার এটার জন্য হচ্ছে ওইভাবে নামাজও পড়া হয় না, যেটা ভালো জিনিস না। কিন্তু এরপরে হচ্ছে সবচেয়ে হাস্যকর ব্যাপার হচ্ছে মানে ওরা আমাকে শিবিরটা কিভাবে দিল এটা আমি জানি না। যেদিকে আমি হচ্ছে ফিল্ম করি, যেদিকে হচ্ছে আমি দামাল মুভি করেছি কিছুদিন আগে সিয়াম ভাইয়ের সাথে, কিছুদিন আগে হচ্ছে আমি জামাল ভাইয়ের সাথে টেকনোফোনের অ্যাড করেছি, তারপর হচ্ছে কোল্ড ড্রিঙ্কস এর অ্যাড করেছি অ্যালেন শুভ্রর সাথে। আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে নাজমুস সাকির সুমন। আমি হচ্ছে বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের বর্তমানে সিইও এবং আমি হচ্ছে ওয়ার্ল্ড রাগবি এডুকেটর, সাথে হচ্ছে ওয়ার্ল্ড রাগবি লেভেল টু ম্যাচ অফিসিয়াল, আর হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল রাগবি টিমের এক্স প্লেয়ার এবং বর্তমানে কোচ বাংলাদেশ ন্যাশনাল টিমের। আমি 2012 সাল থেকে হচ্ছে রাগবিতে আমি সংযুক্ত খেলোয়াড় হিসেবে এবং 2013 সালে আমি হচ্ছে বাংলাদেশ গেমসে গোল্ড মেডেল পাই, যেখানে 2014 থেকে 17 পর্যন্ত আমি বাংলাদেশ আর্মির বিভিন্ন ইউনিট ব্রিগেডে হচ্ছে আমার কাজ করা হয়, যেখানে 57 বেঙ্গলে আমি হচ্ছে চ্যাম্পিয়ন হয়েছিলাম আমার টিম। দেন হচ্ছে আমি 23 গেরে হচ্ছে আমার টিম চ্যাম্পিয়ন হয়েছিল। সাথে হচ্ছে আমি 2018-19 হচ্ছে আমি জাপানেও যাই এই এই রাগবি নিয়ে, যেখানে হচ্ছে আমি রাগবি ওয়ার্ল্ড কাপ, যেটা হচ্ছে 2019 সালে জাপানে হয়েছিল, সেখানে আমি অনারেবল গেস্ট হিসেবে বাংলাদেশ থেকে আমি পার্টিসিপেট করেছিলাম। এটা একটা সৌভাগ্য হয়েছিল আমার জন্য। সাথে বর্তমানে হচ্ছে আমি বাংলাদেশের ভিতরে একমাত্র ওয়ার্ল্ড রাগবি এডুকেটর যার হচ্ছে ইন্টারন্যাশনাল লাইসেন্স আছে আমার, সাথে হচ্ছে ওয়ার্ল্ড রাগবি লেভেল টু কোচ। আমি হচ্ছে বাংলাদেশের প্রথম ইন্টারন্যাশনাল রাগবি রেফারি আমি। সো আমি হচ্ছে 2020 থেকে 21 পর্যন্ত আমি 1 বছর হচ্ছে বাংলাদেশ আনসারেরও কোচ ছিলাম। আমার বিভিন্ন বাহিনীতে হচ্ছে আমার এক্সপিরিয়েন্স আছে কোচে। আর সাথে হচ্ছে আমি অ্যাপেল বক্স এবং হচ্ছে বিভিন্ন ইসের সাথে হচ্ছে আমি কাজ করেছিলাম মিডিয়াতে, এবং লাস্ট হচ্ছে আমার দামাল মুভি করা হয়েছিল সিয়াম ভাইয়ের সাথে আর কি। আর হচ্ছে আমি বর্তমানে একটা ব্যান্ড আছি, যে ব্যান্ডের নাম হচ্ছে এটিএ আফটার দ্য লিফট। সেখানে হচ্ছে আমি একজন গিটারিস্ট, লিভ গিটারিস্ট হিসেবে কাজ করছি। আসলে আহ, হঠাৎ করে হচ্ছে রাতে, সম্ভবত 21 তারিখ রাতে হচ্ছে 11টার দিকে মনে হয়, আমাদের বাসায় কিছু পুলিশ হচ্ছে হানা দেয় আর কি, রেড দেয় তারা। তো আম্মু হচ্ছে হঠাৎ করে আমার রুমটা চোখে বলতেছিল যে দেখ হচ্ছে তোর আব্বুকে নিয়ে গেছে উপরে, কিছু পুলিশরা দেখ, তোর আব্বু তো ক্যান্সার, তিনি যদি আবার হচ্ছে অসুস্থ হয়ে যায় বেশি। তো আমি হচ্ছে 6 তলায় গেলাম, সেখানে হচ্ছে ছাত্ররা ভাড়া ছিল, এটা হচ্ছে আমাদের নিজস্ব বাড়ি। তো এর জন্য হচ্ছে আমি উপর যে যখন দেখলাম যে আব্বুর হাত পা অলরেডি হচ্ছে মানে কাঁপানো অবস্থায়, তিনি হচ্ছে অনেক ভয় পেয়ে যাচ্ছিল এবং পুলিশ সবাই আর্মস একবারে সবকিছু পড়া ছিল। তো ওই ক্ষেত্রে যেটা হয় যে তারা ছাত্র শিবিরের কিছু সংগঠনমূলক কাজের সাথে সম্পৃক্ত কিছু ছাত্র শিবির পায়। তো তখন হচ্ছে আব্বুকে নিয়ে যাওয়া ধরছিল প্রথমে, যেহেতু হচ্ছে আব্বু বাড়িওয়ালা, আব্বু হচ্ছে তাদেরকে ভাড়া দিয়েছিল। তো আব্বু যেহেতু অসুস্থ, এক্ষেত্রে হচ্ছে আমি এসপি সাহেব যিনি ছিল, শাহাবুদ্দিন সাহেব, তাকে আমি রিকোয়েস্ট করলাম যে আব্বু তো অসুস্থ, আব্বু তো ক্যান্সার, যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমি আপনাকে বলি, কোনো সমস্যা নেই। তখন তিনি বললো ঠিক আছে শোভন, সমস্যা নেই, তুমি তাহলে চলে আসো থানায়, এখন আমাদের সাথে চলো, তোমাকে কিছু জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দিব। আর কিছু বলেনি। তো আমি ইভেন আমাকে হ্যান্ডকাফও পরেনি তারা। তো ওই ছেলেদের হ্যান্ডকাফ করে নিল। করে নেওয়ার পর যখন হচ্ছে আমি থানায় গেলাম, তো আমি হচ্ছে যখন বাসা থেকে বের হই তখন দেখলাম যে অলমোস্ট 40 থেকে 50 জনের মতো পুলিশ পুরোটা ঘেরাও দেওয়া, এবং তারা হচ্ছে আমাকে নিয়ে সরাসরি হচ্ছে আসামিদের সাথে বসালো, এরকম একটা অবস্থা আর কি। তো আমি বসলাম, আমি চিন্তা করলাম আমাকে যা জিজ্ঞাসাবাদ করতে নিচ্ছে সেটা তো সমস্যা নেই হয়তো। আমি যখন থানায় ঢুকলাম তখন এসপি সাহেব একটু সরে গেল, আর হচ্ছে হিরণ যে ছিল, এসআই হিরণ, তিনি আমাকে সরাসরি বললেন এই তুই ঢুক, ভিতরে ঢুক। আমি বললাম আমি ভিতরে ঢুকবো কেন হাজতের, আমাকে তো হচ্ছে জিজ্ঞাসাবাদ করতে নিয়ে আসছেন, বলে এত বেশি কথা বলবি না, তুই ঢুক ভিতরে। ইভেন যখন তারা হচ্ছে আমার বাসা থেকে আমাকে নামাচ্ছিল তখন হিরণ হচ্ছে একটা পিস্তল দিয়ে আমাকে কি করে বলে, কোনো হচ্ছে আওয়াজ করবি না, তুই চুপচাপ নামতে থাক, একটা আওয়াজ করে তোর সমস্যা হবে। তো আমি তাদের সাথে গেলাম, যখন আমাকে ওখানে থানায় যে কোনো কোশ্চেন ছাড়া আমাকে হাজতের ভিতরে ঢুকে দিল। তো আমি এরকম ভাবে অলমোস্ট 7 দিন ছিলাম এই হাজতের ভিতরে। 7 দিন, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা ঘন্টা মনে হয় যে আমার কাছে অনেক বেশি ডিপ্রেজিং ছিল। আর ওখানে যাওয়ার পর এরকম একটা অবস্থা যে তারা এতটা বাজে আচরণ করছিল, যখন হচ্ছে আমি বারবার চিল্লাচ্ছিলাম যে আমাকে তো হচ্ছে এখানে ধরে আর কি রাখতে তো আসেননি, আমাকে আসছেন হচ্ছে আপনারা এখানে কোশ্চেন করে ছেড়ে দিবেন, বলে যে এত কথা বলবি না, তোর 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 বাপে হচ্ছে এখানে জামাত ইসলামী শিবিরের লিডার, তুই এখানে লিডার। আমি বললাম আমি যেহেতু শিবির লিডার, আপনারা হচ্ছে চেক করেন। বলেন এত কথা বলিস না, আমি দেখতেছি কি করা যায় তোরে দ্বারা।
তো থ্রেট দেওয়ার পর পরের দিন তারা হচ্ছে তদন্ত অফিসার এসপি সাহেব তারা আসলো, এসপি সাহেব আর হচ্ছে ওসিকে হচ্ছে আমি ডাক দিলাম। ওসি আমাকে আমাকে শুধু শুধু এখানে হচ্ছে রাখছেন কেন, আমি তো এটার সাথে সম্পৃক্ত না। বলে পরে দেখবো এটা বলে চলে গেল। পরের দিন হচ্ছে আমাকে হ্যান্ডকাফ পরে ফেললো, হ্যান্ডকাফ পরে হচ্ছে আমাকে মামলা নেওয়ার জন্য, সরি মামলা দেওয়ার জন্য আমাকে ইনফরমেশন হচ্ছে নিচ্ছে তদন্ত অফিসার। তখন তার সাথে যে হচ্ছে আমি যখন বললাম যে আমি হচ্ছে একজন জাতীয় দলের কোচ, আমি কিভাবে সম্পৃক্ত, আমাকে তো নিয়ে আসছে হচ্ছে তারা এই করতে এখানে যা জিজ্ঞাসাবাদ, আমার হাতে হ্যান্ডকাফ কেন। তখন তিনি আমাকে কোনো অকথ্য ভাষায় গালাগালি শুরু করে, এই শুয়োরের বাচ্চা, মাদার চোদের বাচ্চা, শালা শিবিরের বাচ্চা, তুই আবার ন্যাশনাল মেল করছিস, ই করস, তোর হাসনাবাদের প্রত্যেকটা মানুষ খারাপ, তোদের মতো আমার এদিকে মানে আমাদের অনেক দেখপাতি হচ্ছে। হ্যাঁ, তোরা শিবির করে আবার এদিকে এসব মানে সাফাই গাইতে, তোদের এসব ন্যাশনাল টিমে আমাদের কোনো যায় মানে মানে কোনো কিছু গায়ে আসে না। তখন আমার মনে যে মনোবলটা ভেঙে গেল যে এত বছর যে আমি দেশের জন্য কাজ করলাম, আমি একজন ন্যাশনাল টিমের কোচ হিসেবেও কাজ করলাম, আমি হচ্ছে একজন ন্যাশনাল টিমের এক্স প্লেয়ার হিসেবেও কাজ করলাম 2019 সালে, অথচ আমি দেশের থেকে একটা উপহার পেলাম আজকে হচ্ছে হ্যান্ডকাফ আর হচ্ছে একটা মিথ্যা মামলা যেটা আমি পড়তে যাচ্ছি। রাত 12টা বাজে যখন গেলাম যে আমার ছেলের আনা হয়েছে, সাইন দেওয়ার কথা বলো তো বাসায় জানাই, তাই কেন আমাকে ভিতর ঢুকতে না, আমি যা কথা বলি না কার্ফিউর প্রতি কি জন্য আসছে, কে আপনার ছেলে এখানে, আপনি জানেন কত পুলিশ গেছে, কোন থানায় নিয়ে গেছে, যান সকালে যান, তাতে জানি এখান থেকে কার্ফিউর ভিতরে কি জন্য বের হয়েছেন। তাও আমি আধা ঘন্টা দাঁড়িয়েছিলাম। তো ধমক দিয়া তারপর চিন্তা করলাম ওই ড্রাইভার বলতে, তো চলেন মনে হয় দেখা করতে দিব না এখন, সকালে সকালে আসেন। তারপর আমি তো সকাল 6টা বাজতে সারা রাত তো ঘুমই হয় নাই, সকাল হইতেই ওর সার্টিফিকেট রাখতে সব গুছাই রাখছি যে যাই আমি কথা বলবো। তাও 6টা বাজে গিয়ে বললাম যে আমার একটু ডিউটি অফিসারের সাথে কথা বলতে দেন। ও তো খেয়ালে, ও তো এইসবের সাথে কোনো নাই, হয়তো আমার 6 তলায় থাকে, আমার ওরা কী করে আমরা তো জানি না। না ওই তখন কোনো কথাই বলে না, কি পুলিশের কোনো কথা শুনেও না, বলে না, ওই দাঁড়াইতেই দেয় না, গেটের সামনেই দাঁড়াইতে দেয় না। তো কী করি এখন, এক পুলিশ বললো কি যে আপনার এলাকার যে মেম্বার চেয়ারম্যান আছে কারোরে নিয়ে আসেন, ও উনি যদি বলেন যে কি ভালো তাহলে ছেড়ে দিবেন। এই কথা শোনার সাথে সাথে দেখেন আমি মেজর ছেলেরে নিয়ে এই শাহিন চেয়ারম্যানের বাসার কথা সেখানে গেলাম। তার গেটের সামনে দাঁড়াইছিলাম আধা ঘন্টা, তা সে দেখাও করবো না, কারোর সাথে কথাও বলবো না, আধা ঘন্টা দাঁড়াই থেকে আবার চলে আসলাম 2টা বাজে, তখন 2টা বেজে গেছে। তারপর আমি আমার একটু ওসি স্যারের সাথে কথা বলতে দেন, আমি একটু ওসি স্যারের সাথে দেখা করবো, কথা বলবো। তো ঠিক আছে বুঝে আশা দেয়, বলে বসেন, আর ওসি স্যার এখন বাইরে গেছে, 1 ঘন্টা পর আসবো, তখন কথা বলেন। তুই আসে বসে থাকি। আবার যখন ওসি আসে, উনি আসলে বলে যে এখন না, উনি ব্যস্ত, পরে। আমি কি ঠিক আছে আমার যাইতে দেন, আমি একটু কথা বলি ভিতরে, ওরে দেখি আর কথা বলি। না এখন কোনো কথা বলা যাবে না, এখন কথা বলা যাবে না, এরকম করতে করতে তারপর ওই যে কেন বললো যে ঠিক আছে, আমার ছোট বোন হাজবেন্ড আসছে, উনি বললো যে ঠিক আছে, উনি কথা বলছে সন্ধ্যা 7টায় ছেড়ে দিবে। তুই আশায় রয়েছি যে সন্ধ্যা 7টায় ছেড়ে দিবে। গেছি না, এখন ওসি স্যার ইয়ে নাই, থানায় নাই। পরে আমি তখন বলছি ঠিক আছে আমি এখানে অপেক্ষা করি, সে যখনই আসুক আমি তখনই যাব, তখনই তার সাথে কথা বলবো। আমি রাত 12টা পর্যন্ত বসা, সে কি ভিতরে আছে না নাই, সে কোনো আর কি যারই যখনই কোনো পুলিশ বের হয় তখনই তারে খুব রিকোয়েস্ট করি যে ওসি স্যার আসছে, স্যার আমার একটু দেখা করার ব্যবস্থা করে দেন। আমার ছেলে তো কোনো দেখেন, তাদেরও দেখাইছে, দেখেন ও কোনো কিছুর সাথে খেলে, ও আর আমি আমাদের ভিতরে যদি দুর্বলতা থাকতো, আমি কি স্যার ওরে পাঠাইতাম উপরে, আমি তো আরো পরে লুকাই দিতাম যে পুলিশ আছে। আমাদের ভিতরে কোনো রকম দুর্বলতা নাই, যদি কিছু পান বলেন। আর উনি তো অসুস্থ, উনি তো এইসবের সাথে জড়িতই না, হ্যাঁ ই করতে আসেন, উনি জামাতের লিডার, ওই সেই। আমি কি তাহলে ঠিক আছে আপনার বের করেন, যদি প্রমাণ দিতে পারেন তাহলে ঠিক আছে, আমি থানায় ভরে রেখে যাবো। তো আমি যখন হচ্ছে থানায় ছিলাম, তো আমার অনেক পরিচিত কিছু পুলিশও ছিল, বিকজ তারা অনেক সময় দেখেছিল আমাকে, যেহেতু আমি এক্সপোর্টস নিয়ে এখানে কাজ করেছি, আমার এখানে টুর্নামেন্টও হয়েছিল। তো তারা আমাকে দেখে বলতেছে, শোভন আপনিও এখানে মানে চলে আসেন, আপনিও শিবির করেন, মানে এরকম একটা অবস্থা যে আমি মনে হয় অনেক দিন ধরে করতেছি, সবাই দেখাবার একটা নাক ছিটকেতেছে আমার উপর, মানে আমি কি জানি একটা খারাপ কাজ করে একবার শেষ করে ফেলছি, যেদিকে আমি শিবিরের সাথে সংযুক্তই না। তার উপর হচ্ছে যখন হচ্ছে আমি বাসায় কোনো কন্ট্যাক্ট করতে পারছি না, আমার আব্বুর অবস্থা কি, আমি তো ক্যান্সার, তার অবস্থা হচ্ছে, আমি চিন্তা করছিলাম যে যদি আব্বু মরে যায় আমার টেনশনে, বা আম্মু যদি হার্ট অ্যাটাক করে, তো আমি তাদের বারবার রিকোয়েস্ট করছিলাম যে অ্যাটলিস্ট আমাকে 1টা মিনিটের জন্য হলেও জানাতে দিন আমি ঠিক আছে এদিকে, বা তাদের আমি জানাবো না যে আমি এখানে এরকম টর্চার হচ্ছে। তারা আমাকে একবারও দিন না, উল্টো কি করলো, এসআইজি হিরণ ছিল, ও হচ্ছে আমাকে বন্দুক ধরে, আমি যখন হচ্ছে গিল ধরে হচ্ছে মাথায় বাড়ি দিচ্ছিলাম যে আমাকে কেন এরকম করে টর্চার করা হচ্ছে, ও বললো কি ডাইরেক্ট কিছু বন্দুক ধরে যে তোরা এখন মেরে ফেলবো, আর একটা কথা বলে মেরে ফেলবো। তখন আমি বললাম যে ঠিক আছে মেরে ফেল, আমার তুই কি করবি,
তোর মতো ছাগলের বাচ্চা তো আমার তো মেরেই ফেলতে পারবো, এর তো বেশি কিছু পারবো না। সো অ্যাকশন বলে আরো শুভ আসবো, তুই মার হন আমার মার। এটা বলার পর তিনি হচ্ছে হাজতের এটা খোলার পর হচ্ছে যেহেতু রিমান্ড চলতেছে, তিনি হচ্ছে আবার নিয়ে যায় আমাকে একটা রুমের ভিতরে। রুমের ভিতরে প্রায় 4-5 জন পুলিশ বসা, তো এক একজন এক এক ভাবে হচ্ছে আমাকে গালি থেকে শুরু করে কোনো কিছু আসলে বাদ দেয়নি আর কি। তো ওখান থেকে মানে বলার মতো না আসলে কি একটা এক্সপিরিয়েন্স ছিল এটা। প্রায় আধা ঘন্টার মতো ওখানে টর্চারিং হয় আমার সাথে। ইভেন তারা হচ্ছে এরকম অবস্থা ছিল, বুট দিয়ে একজন ধরতেছে আমাকে পাড়া দিয়ে, পিস্তল দিয়ে বলতেছে তুই তুই তো হচ্ছে পুলিশ হত্যা করছিস না, স্বীকারোক্তি দে, তুই পুলিশ মারছিস, তুই হচ্ছে মেট্রোলের আগুন দিছিস। তখন আমি তাদেরকে বললাম একটা কথাই, যে যদি আপনারা সিসিটিভিতে পান যে আমি আগুন দিয়েছি, আর যদি একটা সম্পৃক্ত পান, আপনি এখন আমাকে মেরে ফেলেন বা আমার যত বড় শাস্তি হোক, ফাঁসি হোক, আমি এটা মেনে নিব। আমার এখনো মনে হয় যে আমি মনে হয় থানায় 7 দিনের আমার ঘুম হচ্ছে সব মিলে 6 ঘন্টার মতো এই 7 দিনের ভিতরে। আর আমি যখন হচ্ছে কেরানীগঞ্জ কারাগারে ছিলাম, আমার প্রত্যেকটা রাত হচ্ছে মানে যে জাস্ট আমি 5 ওয়াক্ত মানে নামাজ পড়তেছি, যেখানে হচ্ছে আমি কোনো নামাজই পড়তাম না, এমন একটা অবস্থা চলে গেছিলাম। আজান দিচ্ছিলাম, মানে আমাদের যে ইমাম সাহেব ছিল ওখানে, আমার মনে হয় যে জাস্ট দোয়া করে যাই, এরপর হয়তো আর কোনো সুযোগ পাবো না, হয়তো এটা আমার শেষ মানে মুহূর্ত, হয়তো আমি এরপর সুইসাইড করতে পারি এমন অবস্থা। তো আমি প্রত্যেকদিন সকালবেলা যখন হচ্ছে তারা মানে মাইক অ্যানাউন্স করতো জামিন হচ্ছে, জাস্ট ওয়েট করতাম যে আমার নামটা কখন আসবে, আমার বাকি ভাইদের নামটা কখন আসবে, যারা এখানে কিছুই করেনি। তো এইভাবে 7টা দিন যখন যাচ্ছিল, আমার যেদিন আমার জামিন হয় ওই দিন হচ্ছে 5 তারিখ ছিল সম্ভবত। তো আমি মনে করছি হয়তো বা আমার নাম আসবে না আজকে, আমি ঘুমাচ্ছিলাম আর কি। তখন হচ্ছে যে রাইটার ভাই ছিল, তিনি হচ্ছে ডাক দিল, সাকিব ভাই আপনার তো জামিন হয়ে গেছে, আপনি চলে আসেন। মানে আমার মনে হচ্ছিল হয়তো বা কোনো স্বপ্নে আসছি আমি, হয়তো বা এটা আমি ভুল শুনলাম। তো আমি তখন গেলাম হচ্ছে সকাল 6টার দিকে আমি বের হলাম। তো বের হওয়ার পর আমার সব কার্যক্রম শেষ করে প্রায় 12টা-1টা পর্যন্ত মানে হচ্ছে আমরা হচ্ছে বের হই জেল থেকে। এবং তখনই আমি নিউজে দেখতে পাচ্ছিলাম, এই যখন জেল থেকে আর কি বের হই, তখন নিউজ দেখতে পাচ্ছিলাম যে অলরেডি হচ্ছে প্রোটেস্ট আরো বেশি ঘন হয়ে যাচ্ছে, এবং হয়তোবা সরকার পতনের একটা প্রায় 80% উপরের চান্স চলে আসছে। তো আমি যখন বের হই তখনও হচ্ছে স্বাধীন হয়নি, তখন হচ্ছে দুপুর 2টা বাজে। আমি বাসায় আসলাম, আসার পর হচ্ছে যখন হচ্ছে আমি টিভি অন করলাম, দেন 3টা থেকে 4টার সময় শুনি যে সরকার পতন হয়ে গেছে, এবং হচ্ছে সেনাবাহিনীর যে জেনারেল তিনি হচ্ছে সেনাপতি আর কি ভাষণ দিচ্ছে। তখন আসলে সবার এই পুরোটা মানে কোনের যে একটা নিস্তব্ধ একটা যে আমাদের প্রতিবাদ ছিল, আমাদের প্রত্যেকের বুকের যে একটা জ্বালা ছিল মনে, কিছুটা হলে কমেছে তখন।